আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী ২৪তম বিসিএস স্বাস্থ্যের কর্মকর্তা। আমি ২০১১ সালে নিজে পরীক্ষা দিয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে শিশু বিশেষজ্ঞ পদে চাকরি লাভ করি। আমি সেই সূত্রে আমি বাংলাদেশ ত্যাগ করে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে শিশু বিশেষজ্ঞের চাকরিতে যোগদান করি এবং এটা সরকারের পারমিশন নিয়ে লিয়েন নিয়ে আমি ওখানে যাই এবং আমি অত্যন্ত সুনামের সহিত আমি চাকরি করতেছিলাম ১১ সাল থেকে। ১৮ সাল যখন আসলো, আমার ছেলে একটু বড় হলো, তাকে আমি বাংলাদেশ স্কুল মাসকাটে ভর্তি করাই। সেই সুবাদে আমি বাংলাদেশ স্কুল মাসকাটের অভিভাবকের মর্যাদা লাভ করি এবং আমি দীর্ঘদিন যাবৎ শুনে আসছিলাম যে বাংলাদেশ স্কুলের মাসকাটে যে কমিটি হয়, সেই কমিটিটা আসলে আজ্ঞাবহ একটা কমিটি। একজন ওমানের একজন দূতাবাস কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় যে কমিটিতে অংশগ্রহণ করার জন্য, এবং প্যারেন্টসদের মধ্যে থেকে চেয়ারম্যান, একাডেমিক ডাইরেক্টর, ফাইন্যান্স ডাইরেক্টর হওয়ার কথা। তা সত্ত্বেও এগুলো সবই হতো, কিন্তু দূতাবাস কর্মকর্তাই ছিল সব মুখ্য বিষয় এবং ওনার অনুগত যাদের আছে তাদেরকে নিয়ে উনি কমিটি, অ্যাডহক কমিটি বানিয়ে স্কুল পরিচালনা করতেন। এবং এইভাবে স্কুল পরিচালনা করতে যে অভিভাবকদের এবং স্টুডেন্টদের শিক্ষার মান নিম্নে চলে যাচ্ছিল এবং অভিভাবকরা খুবই অসন্তুষ্ট ছিল। তো সেই রকম একটা পরিস্থিতিতে আমি আসলে এত কিছু জানতাম না যে এটার ভিতরে এত ধরনের রাজনীতি এবং এত ধরনের দুর্নীতি আছে। আমি একজন স্রেফ অভিভাবক হিসাবে ইলেকশন করার জন্য মনস্থির করি যে ২০১৯ সালের ১২ই এপ্রিল এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে থেকে দূতাবাস কর্মকর্তারা আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নিষেধ করতে থাকেন যাতে ইলেকশন না করি। কিন্তু আমি অত কিছু বুঝতাম না যে ইলেকশনটা কেন আমি করব না, এবং আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো করার জন্য আমি মনে করি যে আমার শিক্ষা এবং দক্ষতা একটু প্রতিফলন যদি আমাদের বাংলাদেশ স্কুলে ঘটাতে পারি তাহলে আমাদের দেশ ও জাতি উপকৃত হবে। সেই লক্ষ্য নিয়ে আমি ইলেকশনে অংশগ্রহণ করি এবং আমি নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর এটা বোর্ডের শিক্ষা মন্ত্রণালয় ওমানের নির্দেশ ছিল যে ৫ সদস্যের বোর্ড তৈরি হবে এবং সেটা সম্পূর্ণটাই নির্বাচিত ৫ জন অভিভাবক থেকে। তখন মাত্র আমরা কমিটিটা পাঠালাম, এখনও অনুমোদন হয়ে আসে নাই। তারপর দিন এসে দূতাবাসের কর্মকর্তা নাহিদ, আবু সাইদ এবং তাদের সাথে আরও কয়েকজন এসে, মহিলা প্রিন্সিপাল ফারজানা করিম, তার উপর চরম দুর্ব্যবহার করে। তার রুম থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক, বিভিন্ন ফাইলপত্র নিয়ে যায় এবং ধমকে শাসিয়ে যায় যে আমরা স্কুল চালাই, তোমার কত বড় সাহস, এগুলো নানা কিছু ধমক দিয়ে ওনাকে দুর্ব্যবহার করে ওরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে চলে যায়। এর মধ্যে আমার উপর আরও বেশি ক্ষিপ্ত হয়। কিন্তু এর ৩০শে মে আপনাকে আমি একটা ডকুমেন্ট দেখেছি, এটা আমি অনেক কষ্ট করে উদ্ধার করেছি, যে তারা আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর একটা চিঠি পাঠায় যে আমি সাজ্জাদ হোসেন চৌধুরী ২৪তম বিসিএসের কর্মকর্তা, আমি ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ছিলাম এবং আমি ওই দেশে যারা বাংলাদেশ সরকার বিরোধী, যারা বিএনপি, জামাত, তাদেরকে সংগঠিত করে আমরা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি এবং তাদের চেতনা বিরোধী কাজে লিপ্ত, এবং আমাকে যাতে অবিলম্বে এদেশ থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয় এবং যথাযথ শাস্তি প্রদান করা হয়। ওমানি শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওরা আমাকে সহযোগিতা করে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করার পর অনেক সুনাম অর্জন করেছি, আমি অ্যাওয়ার্ড পেয়েছি এবং তারা অবাক হয়ে যায় যে আমার মতো ডাক্তার কিভাবে এই ধরনের অভিযোগ আমার নিজ দেশের দূতাবাস থেকে দিতে পারে। তখন ছিলেন গোলাম সারোয়ার, তিনিও জানতেন, এগুলো সব কিছুই জানতেন, কিন্তু এই নাহিদ হোসেন সে দাবি করত সে রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের বড় নেতা ছিলেন, তিতুমির কলেজ থাকতে সে ছাত্রলীগ, সে প্রকাশ্যে বলতেন আমার এই পথ ভালো লাগে না, এগুলা আমি ছাত্রলীগের মতো স্লোগানে বিশ্বাসী, এরকম আচরণ করতেন এবং তার ভয়ে আপনার দূতাবাসের সমস্ত কর্মকর্তা, ইভেন রাষ্ট্রদূতের তটস্থ থাকতেন। রাষ্ট্রদূত, অন্যান্য কর্মকর্তা, কমিউনিটির মানুষ সবাইকে তিনি দলের অফিস হিসাবে ব্যবহার করতেন দূতাবাসে।
সেবা প্রত্যাশীরা নিগৃহীত হতেন। একজন দূর দূরান্ত 900 কিলোমিটার 800 কিলোমিটার দূর থেকে এখানে হয়তো পাসপোর্ট রিনিউ করতে বা কোনো একটা আবেদনকে ফরওয়ার্ড করার জন্য আসতেন। তারা 2 দিন 3 দিন এখানে থাকতে বাধ্য হতো। আর এইসব শ্রমিকরা খুবই পোর, একদিন কাজ না করলে তার মায়না কাটা দিত। তার পক্ষে এখানে 2 দিন থেকে কাজ করাটা ছিল ভীষণ যন্ত্রণার এবং কষ্টকর। সেই সেবাটা যথাযথভাবে পেত না। এটার কোনো জবাবদিহিতা নাই। কেউ যদি তাদের কথা বিরোধিতা করত, তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি করতো। এবং হুমকিটা এরকমই ছিল, কতগুলো ছিল মেকিং। ধরেন আপনি 100 জন লোককে হুমকি দিলেন যে এরা রাজনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করতেছে, এবং সেই মেসেজগুলো তাদের লোকদের দিয়ে পাঠায় দিত। এবং এই সরল সোজা প্রবাসী বাংলাদেশি যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতো, তারা ভয়ে তার কাছে এসে হয়তো হাত পা ধরে বা টাকা পয়সা দিয়ে নেগোশিয়েট করতো। এটা ছিল একটা আর্নিং সোর্স অফ দিস ম্যান। আমি জানলাম যে বাংলাদেশ সরকারও আমাকে ফেরত চাচ্ছে, আর এই দেশের সিকিউরিটি ডিপার্টমেন্ট বলতেছে যে তোমাকে 3 মাসের মধ্যে চলে যেতে হবে। আমি তখনও জানলাম না আসল কারণটা কী, কেন চাকরি। পরে খোঁজ নিয়ে দেখলাম, জানতে পারলাম যে দূতাবাস এখানে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার যে মন্ত্রণালয়ে আমি চাকরি করি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ওদেরকে নির্দেশ দিয়েছে যে একে অভিযোগ দায়ের করেছিল যে আমি ওখানে ইসলামিক জঙ্গি, আমি এদেশের মানুষকে সংগঠিত করতেছি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। তো দূতাবাসের কাছে যখন আবেদন করলাম, বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই দূতাবাসকে রিকোয়েস্ট করলো যে আমার এই অভিযোগ যাতে প্রত্যাহার করে নেয়। তো তারা আমাকে কন্ডিশন দিল যে তুমি তোমার বিরুদ্ধে করে দেব, তুমি 3-4 মাস থেকে তুমি রিজাইন করবা, চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করে চলে যাবা। আমি বললাম ঠিক আছে, তাহলে চেয়ারম্যান আরেকটা কাজ করে যাবা, যারা কমিটির ভিতরে শিক্ষা মন্ত্রণালয় যে এম্বার্গো দিচ্ছে যে এম্বাসির লোক নাক গলাতে পারবে না, সহযোগিতা করতে পারবে, সেটাকে তোমরা ওই কমিটিতে ওদের নামটা ঢুকাই দিয়ে যাবে। আমি সেই অনুযায়ী কাজও করেছি, এবং যে ছবি যেটা, সেই মিটিংটা আমি রাষ্ট্রদূতের সাথে অ্যারেঞ্জ করে দিয়েছি। সেই মিটিংয়ে আমরা মানে আমাদের কমিটিতে কনসুলারের এম্বাসি প্রতিনিধি একজন, আর অ্যাম্বাসেডার মনোনীত 2 জন, এই 3 জনকে অন্তর্ভুক্ত করে আমি অনুমোদন করানোর ব্যবস্থা করি। তারপর আমরা ডিসেম্বরে এই জিনিসটা যখন সলভ হয়ে গেল, তখন আমরা একসাথে আবার কাজ করতে লাগলাম, এবং তাদেরকে আমি মেম্বার হিসাবে ফেব্রুয়ারিতে অন্তর্ভুক্ত করলাম। ফেব্রুয়ারি 2020-এ এরা এম্বাসির 3 জন আমাদের কমিটিতে ঢুকলো। এবং ফেব্রুয়ারির পরেই মার্চের 15 তারিখ থেকে করোনা লেগে গেল। করোনার লকডাউনে স্কুল বন্ধ, সব কিছু বন্ধ। প্যারেন্টস যারা প্রবাসী বাংলাদেশি, তারা ব্যবসায়ী, খুব যে অনেক বেশি অর্থবিত্তের মালিক সবাই তা না, তাদের কষ্টের পয়সা দিয়ে টিউশন ফি দেয়, সেই পয়সা দিয়েই আমাদের স্কুলটা চলে। এবং এটাই মেন সোর্স। যেহেতু করোনায় সব ব্যবসা বাণিজ্য বন্ধ, তারা আমাদেরকে আর টিউশন ফি দিতে পারতেছে না, আমরা টিচারদের বেতন দিতে পারতেছি না। তখন আবার একযোগে মুজিব বর্ষ পালন, শতবর্ষ পালন হচ্ছিল, সেই উপলক্ষে দূতাবাসের কাছে অনেক বাজেট এসেছিল যে স্কুলকে দেওয়ার জন্য, এবং সেটা তারা আমাদেরকে দেয় নাই। আমাকে 100 রিয়ালের একটা চেক দিয়েছিল। 100 রিয়াল মানে বাংলাদেশি টাকা মাত্র 21-20 হাজার টাকা। হ্যাঁ, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল টাকা, কিন্তু সেই টাকা আমাদেরকে দেয় নাই। এবং এই টাকাটাকে তসরুপ করার জন্যই তাদের স্কুলে ঢোকা খুব বাঞ্ছনীয় ছিল। ওই স্কুলের মেন ব্রাঞ্চ ছিল বাংলাদেশ স্কুল মাস্কাট। মাস্কাটের সাথে আরও 4টা ব্রাঞ্চ বিভিন্ন শহরে ছিল। তার মধ্যে একটা হলো বাংলাদেশ স্কুল জালান স্কুলের যে জমিটা, সেখানে এটা একটা ওমানি দান করেছিল। দান করার পর এই সপ্তাহে দান করেছিল, তার নাম ছিল গাম্বুসি, সালেম আল গাম্বুসি। সে দান করেছিল এই শর্তে যে স্কুলে সকালবেলা কোরআন পাঠ করাইতে হবে। কিন্তু আমাদের স্কুল তখন 2013 সালের পরে যে কমিটি, ওরা ম্যাক্সিমাম ছিল কমিউনিস্ট ভাবধারা। ওরা কোরআন শরীফ তো পড়াবে দূরের কথা, আরও অন্যান্য এমন কাজ করতো যেটা যে জমিদাতা তার ভাবমূর্তির সাথে মতাদর্শের বিরোধী। তখন তার মৃত বাবার ছেলেরা এসে অভিযোগ করে, তোমরা তো করো না, তাহলে আমাদের জমি ফেরত দিতে হবে। তারপরে ওই জমিদাতার উত্তরসূরি স্কুল
এবং ওই দেশের ওয়াকফ মন্ত্রণালয় এই ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত হয় যে এই জমিটাকে দেওয়া হবে মিনিস্ট্রি ওয়াকফের আন্ডারে চলে যায়। ওয়াকফের আন্ডারে চলে গেলে আর যে জমিদাতা ছেলেরা আপত্তি করে নেই, ওয়াকফের আন্ডারে চলতেছিল। এবং ওয়াকফের শর্ত দেওয়া যায় যে তোমরা যদি স্কুল ব্যবহার করতে চাও তাহলে তোমাদেরকে ভাড়া দিতে হবে, এবং ভাড়া হিসাবে তারা মোটামুটি 31,000 রিয়াল দাবি করে। এটা নিয়ে 14ই আগস্ট 2020-এ আমাদের একটা বোর্ড মিটিংয়ে নাহিদ ইসলাম সরাসরি আমাকে হামলা করতে আসে। হামলা করতে আসাতে বিভিন্ন সাংবাদিকরা খবর পায়, এটা নিউজ হয়ে যায়। নিউজ হওয়াতে মোটামুটি আমার বিরুদ্ধে কয়েকদিন পরে আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে আবার ফার্দার অভিযোগ দিচ্ছে। এবার আর 3 মাসের সময় না, আমাকে 7 দিনের মধ্যে ফেরত যেতে হবে। এই নোটিশ পাইলে আমি ডিসেম্বরে 20 সালের ডিসেম্বরে যে আমাকে চাকরি তো ফেরত দেবে না, 3 মাস সময় দিতে হয় চাকরি ছাড়ার জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয় বলে 3 মাসের সময় দেবো না, তোমাদেরকে 3 মাসের বেতন দিয়ে দিব, তুমি চলে যেতে হবে, এমন করা অর্ডার। তো আমার এদিক দিয়ে 10 বছরের সংসার, গাড়ি, সম্পদ এগুলো গুছানো বা চাকরির সাথে যোগাযোগ রাখা, ডিসেম্বরের মধ্যে আমি পেয়েও গেলাম যে আমাকে 10ই জানুয়ারির মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তখন কোর্ট কয়বার কাকে চিঠি দিচ্ছি সেই কোর্টের মেসেজ আমি পাইনি। মেসেজ 2-3 বার যখন আমি রেসপন্ড করি নাই, এবং এগুলো সবই দূতাবাসের এই 2 কর্মকর্তা জানতো, তারা ফাঁদ পেতে রেখেছিল যখন আমি এয়ারপোর্ট দিয়ে বের হব তখন যাতে আমি অ্যারেস্ট হই, আমার ফ্যামিলি দেশে চলে আসবে, আমি অ্যারেস্ট হয়ে আমাকে জেলে বদ্ধ করে রাখবে, বাইরে আমার কেউ তদবির করতে থাকবে না, আমি যাতে ওখানে জেলের ভিতরে পচে পড়বো অনেক দিন। আমি যাওয়ার জন্য 10ই জানুয়ারিতে আমি 2021 আমি পুলিশ স্টেশনে যাই আমার পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য। পুলিশ ক্লিয়ারেন্স যখন আনতে যাই তখন তারা আমাকে গ্রেপ্তার করবে। কারণটা কি তখনও আমি বুঝতে পারিনি কেন আমি অ্যারেস্ট হলাম। প্রতিষ্ঠানকে তো আর জেলে নিতে পারবে না, প্রতিষ্ঠানের জিম্মাদার হিসাবে আমাকে জেলে দিচ্ছে, এবং ওই স্কুলটা বাংলাদেশের স্কুল। কিন্তু পরদিন আমার পক্ষে সবাই জানা সত্ত্বেও কেউ উকিল ধরে না। আমার ফ্যামিলি এবং ডাক্তার অন্যদের কাছে ওরা ছড়ায় দেয় যে সাজ্জাদ সাহেব এটা অর্থ চুরি করছে, এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে, এবং তার কাছে কেউ যাবা না, যদি কেউ যাও তাদেরকে আমরা দেশে পাঠিয়ে দেবো। দূতাবাসের কর্মকর্তারা এবং তাদের লেসপেন্সার আছে সোশ্যাল ক্লাব, এদেরকে দিয়ে ছড়ায় দেওয়া হলো যে ওনাকে সাহায্য করতে কেউ যাবে না। হ্যাঁ, আর যারা আমার সমর্থক বেশি সাধারণ প্যারেন্টস তারা তো আতঙ্কগ্রস্ত, তারপরেও তারা গোপনে আমার জন্য যোগাযোগ করেছে, তারা চাঁদা দিয়ে উকিল ধরতে চেষ্টা করছে, কিন্তু তাদেরকে উকিল ধরতে দেয়নি। আমি আমার ডাক্তার বন্ধু যারা আছে তারা একযোগে সবাই মিলে দূতাবাসের কাছে গেছে যে এটা সমাধান করেন, টাকা দিলেই তো হবে, টাকা স্কুলে আছে, করোনার নামে 72,000 রিয়াল তুলছে, সে টাকা থেকে টাকা দেন, তারা টাকা দেয় নাই। না দেওয়াতে আমার জেল বাসটা, আর জেলটা ছিল অত্যন্ত কষ্টের, অত্যন্ত কষ্টের। এরকম একটা রুম, সূর্যের আলো পৌঁছায় না, আমি একা একটা কম্বল শোয়ার জন্য, একটা কম্বল গায়ে দেওয়ার জন্য, অনলি সলিটারি, আমি একা ছিলাম একটা রুমের ভিতরে। তারপর পুলিশরা আমাকে বললো যে ঠিক আছে তুমি যদি একা থাকতে কষ্ট হয় তোমাকে আরেকজনকে দেই। তখন আরেকজন বাঙালি দিচ্ছে, আমরা দুজনে গল্প করে থাকতাম, রোজা রাখতাম। এবং আয়নাঘরের কথা আমি জানি না, আয়নাঘর দেখছি পুলিশের ওইরকম অবিকল আয়নাঘরের মতো অবস্থা। ওখানে ঘরের ভিতরে বাথরুম, আমার পায়ের মধ্যে প্রবলেম, হাই কমোড ছিল না, আমি অত্যন্ত শ্যাওলা নোংরা ময়লা ছিল। আর খাবার দাবার দেওয়া হয়তো এটা ওমানি খাবার দেওয়ার, আমার রুচিতে জুটতো না। হয়তো 3 দিন পর আমার কি স্ট্রোক করেছিল কিনা জানি না, সিভিয়ার মাথা ব্যথা ছিল, আমাকে হসপিটালে 1 দিনের জন্য সিটি স্ক্যান করা হয়। ধারণা তখনই আমার একটা ইনফেকশন হয়েছিল, এবং সেই থেকে এখন আমার হাত পা কাঁপে, আমার বাম দিকটা মোটামুটি অবশ্যই হতো। সেই জেলখানা থেকে আমাকে উদ্ধার করলো আমার দেশের কেউ না, দূতাবাস, ওরা কেউ যায় নাই। ওখানে আমার এক ডাক্তার বন্ধু, ডাক্তার তানভীর, তার পরিচিত ওমানে যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল, বাংলাদেশে ওমানের যে রাষ্ট্রদূত ছিল সাইদ আল আলাবি, উনি কাইন্ডলি আমার কাছে একদিন হঠাৎ করে যায় দেখা করে কাগজপত্র দেখে তার বন্ধুর মাধ্যমে আমাকে জামিন করায়। সেই জামিন করানোর উনি যদি না করতো আমি ওখানে স্টেটলেস সিটিজেনের মতো ছিলাম, রাষ্ট্রবিহীন নাগরিক। আমি রাষ্ট্রের জিম্মাদার হয়ে, স্কুলের জিম্মাদার হয়ে জেলে ঢুকছি,
অথচ আমাদের প্রজাতন্ত্রের বেতন পেয়ে যাদেরকে এখানে পদায়িত করা হয়েছে তাদের কেউ যায় নাই, বরং আরও উল্লাস করতেছে। এবং পরে জামিনের পর প্রমাণিত হলো, মানুষ বুঝতে পারলো যে এটা কী কারণে আমাকে জেলে নেওয়া হয়েছে। উচ্চ বেতনে চাকরি করতাম, এই দেশে আমি রেমিটেন্স পাঠাতাম নিয়মিত, এবং আমার যে মন্ত্রণালয়ে কাজ করতাম সেই মন্ত্রণালয় থেকে আমি প্রশংসিত এবং অ্যাওয়ার্ড প্রাপ্ত। এখনও আমাকে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কিন্তু আমার দেশের মানুষ আমাকে ওখান থেকে চাকরিচ্যুত করে, জেল খাটায়, অপমান করে, সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে আমাকে বিকল করে দিচ্ছে। বিভিন্ন টিচারদের কাছ থেকে ওরা টাকা পয়সা নিত, বিভিন্ন প্যারেন্টসদের কাছে বই কেনার সময় দুর্নীতি করত, বিভিন্ন কাজের পারচেস প্রকিউরমেন্টে দুর্নীতি করতো। ওদেশকে বাংলাদেশের প্রবাসীদের জন্য একটা মানে কি বলবো, এটা আরেকটা আয়নাঘরের মতো বানিয়ে রেখেছেন। কত শত লোক যে বিনা দোষে জেলের ভিতরে পড়ে আছে, যেটার দায়িত্ব প্রবাসী দূতাবাসের, যে খোঁজ নিয়ে তাদেরকে মুক্ত। আমি ভালো চাকরি করে আমি 23 দিনে মুক্ত হইতে পারছি, এরকম 2-3 বছরে আক্রান্ত হয়ে আছেন, তাদের কোনো খোঁজও রাখে না এরা এতটা। তাহলে আমাদের এদেরকে রেখে ওখানে কী লাভ? ওমানির জনগণ এবং পুলিশ এরা জানে যে রাষ্ট্রদূত বা এই কর্মকর্তারা কিছুই আসে না, মেরে ফেললেও নেই। অনেক মহিলা যারা কাজ করতে যায়, তাদের কাজ করতে যে নির্যাতিত হয়, সেই নির্যাতনের জবাব দূতাবাস থেকে দেওয়া হয় না, তাদের সহায়তা তেমন দেওয়া হয় না। গেলে বকাঝকা করে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিজেও এই সরকারের দ্বারা বিভিন্ন কোর্টে মিথ্যা মামলায় কোর্টে দৌড়িয়েছেন। আমাকেও এরকম বিনা দোষে, বিনা অপরাধে আমাকে এই হয়রানি করে, আমাকে চাকরিচ্যুত করে দেশে নিয়ে আসছেন। আমাকে 23 দিনের একটা আয়নাঘরের মতো কঠিন কারাবাসে। আর নাহিদ ইসলাম সবসময় বলতো যে স্পষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমার সাথে আছে, যা হচ্ছে ওনার নির্দেশেই হচ্ছে, উনি সব কিছু অবগত। তাই এখন ওখান থেকে আমি আসার কয়েকদিন পরে ওনার বদলি হয়ে উনি শিক্ষা উপমন্ত্রী ছিল নৌফেল, ওনার ছিলেন পিএস ছিলেন। এখন শুনেছি উনি উপসচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগে আইন 1 দিয়ে চাকরি করছেন। তো আমি এদের বিচার চাই, কেন আমরা সরকারি চাকরি করি, ওনার সমমানের কর্মকর্তা হওয়া সত্ত্বেও, তাদের উচ্চতর কর্মকর্তা হওয়া সত্ত্বেও আমরা কেন কোনো প্রিভিলেজ পাইনি, এবং ওনারা আমাকে আমার দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।